সৈয়দা রেজওয়ানা হাসান, ওনার আরেকটি মিটিং রয়েছে সম্ভবত মিনিস্ট্রিতে, সুতরাং উনি একটু অনুরোধ করেছেন আমি যেন ওনাকে যেন আগে কথা বলতে দেয়া হয়। আমাদের এই কাজ এখানে ওনার শুধু বক্তৃতা করাই নয়, এই 3 দিনের কনফারেন্স উদ্বোধন করাটা ওর যেন আপার একটা অন্যতম দায়িত্ব। সো আমি এখন অনুরোধ করব আমাদের সবার প্রিয় রেজওয়ানা আপা, মাননীয় উপদেষ্টা এনভায়রনমেন্ট ফরেস্ট, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, রেজওয়ানা আপাকে তার বক্তব্য হাজির করার জন্য অনুরোধ জানাচ্ছি। রেজওয়ানা হাসান। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার আসলে আর একটা না, আরো 4টা মিটিংয়ে যেতে হবে আজকে সারাদিন। তো মেয়েদির হচ্ছে কি, ও যখন কাউকে না পায় তখন লাস্ট মোমেন্টে আমাকে ফোন করবে, আপা আপনার একটু আসতে হবে। তা আমি আমার পিএসকে যখন বলবো এটা তো, ও বলবে এটা তো অসম্ভব কথা। তার মধ্যে তো অসম্ভবের মধ্যেও 10 মিনিট একটু দিয়ে দিতে হবে, কিছু করার নেই। আজকের সম্মেলনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বাংলাদেশের পরিবেশ বলেন, জ্বালানি নিরাপত্তা বলেন, আর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা বলেন, সব ক্ষেত্রেই এটা একটা অনেক প্রাধিকারের জায়গা, সেই সরকারি হোক আর পরের সরকারি হোক। এখন আমাদের কিছু মনস্তত্ত্ব আছে। আমাদের অন্তর্বর্তী সরকারের একটা সুবিধা হচ্ছে যে পপুলার ডিমান্ডে আমাদের সব সিদ্ধান্ত নিতে হয় না। ওভার দ্য ইয়ার্স রাজনীতি কিন্তু মানুষকেও পপুলিস্ট হতে শিখিয়েছে। সবখানেই 6 লেনের হাইওয়ে লাগবে। এখন আপনি হয়তো বলবেন 6 লেনের হাইওয়ে করতে গেলে এখান থেকে বন কাটা যাবে, ওই এলাকার মানুষেরা সড়ক অবরোধ করে রাখবে, যতক্ষণ পর্যন্ত 6 লেনের আপনি ঘোষণা না দেবেন সড়ক থেকে ওরা সরবে না। তখন সরকার, আমাদের মতন সরকার দাঁড়িয়ে কি করবে? রাজনৈতিক সরকার যা করে আমরা তো তা করতে পারছি না। এবং এভাবেই অভ্যস্ত হয়ে গেছে, মানুষও এইভাবেই শাসিত হতেই অভ্যস্ত হয়ে গেছে। লেট আস অ্যাকসেপ্ট দিস। হ্যাঁ, এখন আমরা বলার চেষ্টা করছি যে 6 লেনের রাস্তা হলেই ওটাই খালি উন্নয়ন তা না, আপনাকে বনটাও বাঁচাইতে হবে। মানে আপনি আমার জায়গায় আসেন, মানুষ রাস্তা অবরোধ করে ফেলছে, তার 6 লেনের রাস্তা লাগবে। আমি বলছি আমার বন বাঁচাইতে লাগবে। এখন তার বিপরীতে যদি আমি মোস্তাফিজ ভাইকে বলি বা মেহেদিকে বলি বা ইফতি ভাইকে বলি যে ইফতি ভাই যান না, আপনারা কি একটু রাস্তায় বলেন না যে তোমরা সরে যাও, বন বাঁচাতে লাগবে, ওরা যত লোক নিয়ে নামবে আমার তত লোক নেই। আমাকে সমর্থন দেওয়ার লোক আছে কিন্তু রাস্তায় নামার তো লোক নাই। অ্যান্ড আনফর্চুনেটলি, রিগ্রেটেবলি আমাদের রাজনীতি কিন্তু স্ট্রিক্ট পলিটিক্সের উপর নির্ভরশীল হয়ে গেছে। এখানে টেবিলে বসে আলোচনা করার সুযোগ নেই। আপনারা চলন বিলের কথাটাই বলেন, চলন বিলের যেখানে 12 ফিট পানি থাকে সেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হইতে হবে, সেটার দাবি জানাচ্ছে কি শিক্ষকেরা এবং শিক্ষার্থীরা। যেখানে পানি সেখানে, এবং না করলে কি হবে? রেলপথ অবরোধ, না করলে কি হবে? সড়ক পথ অবরোধ। এই অবরোধের জন্য প্রথাগত সরকারগুলো যে পদ্ধতি ব্যবহার করে আমরা তা করতে পারবো? আমরা তো তা করতে পারছি না। এই বাস্তবতাটা আপনারা একটু দয়া করে মাথায় রাখবেন। কিন্তু আমরা তারপরেও বলছি যে তার পরিবেশ নিরপেক্ষ পরিবেশগত প্রভাব নিরূপণ লাগবে। তো একদিকে হচ্ছে উন্নয়নের দাবিগুলোই এরকম, রাস্তা লাগবে, বড় বিল্ডিং লাগবে। আজকাল দেখি 100 একরের নিচে কোনো বিশ্ববিদ্যালয়েও জায়গা নিতে চায় না। সব বিশ্ববিদ্যালয়কে 100 একর করে জমি দিতে হবে, তা তাদের স্থায়ী ক্যাম্পাস করবে। এই যে চিন্তাধারা চলে এসছে, এবং না দিলে মন খারাপ, এবং একটা হাইপ তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের মধ্যে যে 100 একর, কিন্তু আমার তো 100 একর দেওয়ার মতন উপায় নেই। এই কথাগুলো এই জন্য বললাম যে অনেক কটা ফোর্সের মধ্যে দাঁড়িয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হয়। সেই ফোর্সগুলোর সাথে কথা বলে আলাপ আলোচনা করে একটা জায়গায় আসাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। আর আমরা যদি বলি যে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্তে আসবো না, তাহলে ওই যে পরের সরকার কি করবে একটা চিন্তা আমাদের মধ্যে আসছে, সেই চিন্তাটাকেও লালন করে এটাও আরেকটা অদৃশ্য ফোর্স আমাদের মধ্যে কাজ করে। আজকের সম্মেলনের বিষয়ে আসি। টার্গেট কমলো কি বাড়লো সেটা জরুরি, নাকি টার্গেট মিটানোটা জরুরি? আমাকে এটার উত্তর দেন। টার্গেট তো বহুদিন যাবৎ ছিল 30%, আপনি 3.5%-এর উপরে নিতে পেরেছেন। এখন টার্গেট আমি 70% দিয়ে চলে গেলাম, আপনি আমাকে হাততালি দিয়েন, কাজ তো হবে না। এখন এই টার্গেট যেটা আজকে নির্ধারণ করা হয়েছে, সেই নির্ধারণ করার প্রেক্ষিতে আমরা প্রতিটা সরকারি মন্ত্রণালয় এবং অধিদপ্তর জ্বালানি উপদেষ্টার কাছ থেকে ডিও পেয়েছি। ডিও যে আমরা বলেছি প্রত্যেকটা সরকারি অফিসের রুফটপে একটা করে সোলার প্যানেল বসবে, এবং ওইটা কার্যকরী সোলার প্যানেল, ওটা শো পিস হিসাবে থাকবে না।
এবং প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করছে যে কি করে তার ছাদের উপরে সত্যি একটা কার্যকর সোলার প্যানেল দেয়া যায়। সব মন্ত্রণালয়ের আর্থিক অবস্থা তো একরকম থাকে না। এখন অর্থ বিভাগের সাথেও সমঝোতায় আসা হয়েছে যে যেই মন্ত্রণালয়গুলো পুরোটা ডিটেইল আউট করে দিতে পারবে সেই মন্ত্রণালয়গুলোকে অর্থ বিভাগ টাকা ছাড় করে দেবে। সরকারের প্রক্রিয়া তো ভাই একটা ভয়ানক ব্যাপার। তো আমি এটা বলি যে এত প্রক্রিয়া, তারপরেও তো এটা শুভঙ্করের ফাঁকিই রয়ে যায়। তো আমাদের এই 1.5 বছরের মারাত্মক মানে ইনিশিয়াল স্টেজটা কেমন ছিল আপনারা দেখেছেন। এখনও আমরা নির্বাচনমুখী হয়ে গেছি। সত্যিকার অর্থে আমরা কংক্রিট কাজ করার সময় পেয়েছি 1 বছর মতো। সেখানে আমরা নীতিতে যেটুকুন পরিবর্তন আমাদের বিবেচনায় সঠিক মনে হয়েছে, অ্যাচিভেবল মনে হয়েছে, আমরা সেটা করেছি। এবং সেটা করে বসে থাকি নাই, ওইটা রোল আউট করতেছে যে সরকারকে দিয়ে আমাদের কাজটা শুরু হোক। এখন যখন আমরা সচিবালয়ে নতুন ভবনের কথা তুলি, তখন সেখানে কথা হচ্ছে যে সেটাকে 100% রিনিউয়েবল করা যায় কিনা, এগুলোর জন্য যে ইনভেস্টমেন্ট লাগে সেটা আমাদের রেডিলি অ্যাভেইলেবল কিনা। অনেক টাকা রেখে আমাদের জন্য আগের সরকার চলে যায় নাই, এটাও একটু মনে রাখতে হবে। হ্যাঁ, কিন্তু তারপরেও এগুলোকে সীমাবদ্ধতা হিসেবে দেখছি না, ওভারকাম করার চেষ্টা করছি। ইটস জাস্ট গেটিং টাইম কনজিউমিং। এনডিসি নিয়ে একটু কথা বলি। মোয়াজ্জেম ভাই সুন্দর করে প্রথম 2 প্যারাগ্রাফ ভালো ভালো কথা বলে তারপরে এনডিসিতে নিয়ে গিয়ে বললো কনসালটেশন হয়নি। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি তো জানতেন যে একটা এনডিসি হবে, মেহেদী তো জানতো একটা এনডিসি হবে, সরকার আপনাকে ডাকে নাই, দ্যাট ইজ ফাইন। আপনারা কি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন? মেহেদী করে, মোস্তাফিজ ভাই করে। সে আপনার ওই এনডিসির মেসেজের কোনো জিনিস আমি তাৎক্ষণিকভাবে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে ফরওয়ার্ড করেছি। যে সমস্ত ইউথ গ্রুপ বলেছে যে আমাদেরকে ডাকা হয়নি, তাদেরগুলো ফরওয়ার্ড করেছি। এলআরডি বলেছে, তাদেরগুলো ফরওয়ার্ড করেছি। প্রত্যেককে ডাকা হয়েছে। যদি কাউকে ডাকা না হয়ে থাকে, এটা কি তার দায়িত্বের মধ্যে পড়ে না যে সে তার মতামতগুলো বা সে এনডিসিকে কি দেখতে চায় সেটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাবে? যেখানে আপনারা আমাকে সবসময় হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপা 11টার সময় আইসেন, আপা 10টার সময় আইসেন, এইটা আপনার মতামতটা আমাকে হোয়াটসঅ্যাপ করছেন, আমাকে পাঠান। সেন্ড মি দ্যাট ইউ, আপনি আমাকে দেখান, আপনার ফোনটা তো সাথেই আছে, আমারটাও আছে সাথে। হ্যাঁ, আমার কথা হলো কি, এগুলো দাঁড়িয়ে বলা সহজ। এবং আমি যখন এবার লাস্ট কনক্লুডিং মিটিং করেছি এনডিসির, এই প্রসেসটা পুরো আমি রেগুলেট করি না, কিন্তু বলবেন না কেন, অবশ্যই বলবেন। আমি প্রতিটা মানুষকে জিজ্ঞেস করেছি আলাদা করে যে আপনারা স্যাটিসফাইড কিনা। এবং সব মতামত তো সবার নেওয়া যায় না। গভর্নমেন্টের একটা স্টিফনেস থেকে গভর্নমেন্টকে না 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 আপনার পার্টটা বাকি রেখে অন্যের দুঃখ বলার আপনার যেরকম একটা অধিকার, নৈতিক অধিকার আপনি অর্জন করে ফেলছেন অটোমেটিক্যালি, আমাকে আমার দুঃখের কথাটা একটু বলতে দেন, এটা আমার ইনহারেন্ট অধিকার। যার যেটা বলার থাকবে আমাকে একটু জানালে আমি কিন্তু এটা ফরওয়ার্ড করি। মাঝরাতে যদি কেউ দেয় নদী ভাঙতেছে, আমি মাঝরাতে চেষ্টা করি। এখন কেন সিপিডিকে বলা হলো না, আমি আজকে বলেছি, এখানে বসেই বলেছি যে আমি দেখতে চাই ইনভিটেশন লিস্টে সিপিডি ছিল কিনা। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাকে যদি একটু ফরওয়ার্ড করে দেন মতামতগুলো, আমি অন্তত সংশ্লিষ্ট সংস্থাগুলোকে, কর্মকর্তাগুলোদেরকে জানাতে পারি, বলতে পারি, অ্যান্ড আই ক্যান ফলো থ্রু যে আসলে কাজটা হয়েছে কিনা। হ্যাঁ, অ্যান্ড ইট ফলস অন অল অফ আস যে ইফ দ্য গভর্নমেন্ট ইজ নট ইন আ মুড অফ এঙ্গেজিং, তাইলে একটা ওই মুডে গভর্নমেন্টকে আনতে হবে। এই যে আপনারা বললেন যে বেসরকারিদের একটা অংশগ্রহণের ক্ষেত্র তৈরি করা, আমি বন্যপ্রাণী আইনে এরকম নেটওয়ার্ক করার একটা বিধান রাখছি, সেখানেও মুশকিল আছে, এটা কোনো স্ট্রেট ফরওয়ার্ড সমাধান না। যখন আমি চলে যাব, আমার নেটওয়ার্কের মেম্বার হবে কে? মেহেদী হবে, ইফতি ভাই হবে, কারণ ওরা তো আমার বন্ধু। তো সেই জন্যই আসলে নিরপেক্ষ লোক কতটুকু নেওয়া হবে আমরা বলে যেতে পারি, কিন্তু আমরা বলে গেলেই যে সেটা রাখবে, কিন্তু আমি আসলে অত গ্লুমি একটা ফিউচার মনে করি না। আমি এই জন্য মনে করি না যে মানুষ এখন বেরিয়ে গেছে এবং মানুষ কথা বলছে, মানুষকে আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়া, ভয় দেখানো আর মানুষ ভয় পেয়ে যাবে, আমার মনে হচ্ছে না বাস্তবতাটা আর আগের মতন হবে বলে। এটা আমি হয়তো একজন আশাবাদী মানুষ হিসাবে মনে করি, বাট আমি যে ধরনের সমালোচনা দেখি, এটা আমাকে বস্তুনিষ্ঠ যেগুলো দেখি, একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার অ্যাসাসিনেশন, ওটা তো কোনো সমালোচনার মধ্যেই পড়ে না, ওটা নিয়ে আপনার টাইম নষ্ট করারও কোনো প্রয়োজন নেই। মাঝে মধ্যে নিজের সম্পর্কে এমন সমালোচনা দেখি আমি নিজেই কনফিউজড হয়ে যাই, এটা আবার কবে হইলো। এমন তথ্য উপাত্ত দিয়ে বলতে থাকে যে তথ্য উপাত্ত দিয়ে আরো বেশি করে বলে যেগুলো বেশি মিথ্যা। কারণ আপনাকে বেশি তথ্য দিলে আপনি মনে করবেন এটাই তো সত্য, 3 কোটি টাকা আছে, 5 কোটি, এটাই তার মানে সত্য কথা। কিন্তু সত্যের ধারে কাছে ওটা নাই, ওটা ইচ্ছা করে এই জন্য দেওয়া হয় যাতে আপনি বেশি বিশ্বাস করেন।
সো ইয়েস, আপনার যদি সংস্কার কমিশনগুলো দেখেন, প্রতিটা সংস্কার কমিশনেই বেসরকারি লোকজন ছিল। এখন আপনি বলবেন সংস্কার কমিশনের সব মতামত তো আপনারা গ্রহণ করেনি। সব মতামত গ্রহণ করার মতন অবস্থানেও আমরা নাই। সেই সময়ের দিক থেকেও যদি বিবেচনা করে সেই সুযোগটুকু না আমাদের নেই। তবে আমরা যেটুকুন পারি নানান রকম বাধা বিপত্তি পার করে সেটুকুন করে দিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেটা সবাইকে স্যাটিসফাই করবে না, নেক্সট যেটুকুন বাকি থাকে সেটুকুনের জন্য কথা বলবেন। আমরা যদি সকল সমস্যার সমাধান করে দিয়ে যাই, আগামী সরকারই বা কি করবে, আমরাই বা কি করবো? আমরা বরং এনগেজমেন্টের একটা জায়গা দিয়ে রাখি। অবশ্যই কতগুলো বিষয়ে মানুষের মতামত থাকবে, অবশ্যই আদর্শ কেন্দ্রিক সমাজ পরিচালনা করতে আরো অনেক পথ আমাদেরকে একসাথে পার হতে হবে। এখনো যখন আমাদেরকে বলে যে বিভিন্ন জায়গায় শিল্পপতিরা আমরা গ্যাস পাচ্ছি না, বিভিন্ন জায়গায়, আমার নিজের বাসাতেও তো সমস্যা আমি ফেস করছি, কিন্তু আপনারাও অনেকের মিরপুরে যাদের বাসা আপনারা ফেস করছেন। এখন মানুষ গ্যাস চায়, আপনি রিনিউয়েবল চান। এখন রিনিউয়েবলের পথে উত্তরণে আমাদের যেটুকুন সময় লাগবে সেটুকুন সময় আমাদেরকে দিতে হবে, সেটুকুন ইনভেস্টমেন্ট আমাদেরকে করতে হবে। এইটা সরকারের প্রাধিকার হিসাবেই সরকারকে নিয়ে করতে হবে। কিন্তু রাতারাতি এই জাম্পটা করে ফেলা হয়তো সম্ভব হবে না। এবং রাতারাতি না করে আমরা একটা টার্গেট ফিক্স করে যদি একটা অ্যাকশন প্ল্যান করি, আমি শুধু জ্বালানিতে বলবো না, আমি বন অধিদপ্তরকেও বলেছি যে প্রত্যেকবার বলো 30% 40% বন করে ফেলাবা, আমাকে প্র্যাকটিক্যালি বলো যে কতটুকুন পারবা। এখন আমার 23% গাছ আছে, কতটুকুন পারবা? বলছে 2035-এর মধ্যে সর্বোচ্চ পারা সম্ভব হচ্ছে 27%, তার মানে 3.5% বাড়ানো সম্ভব। আচ্ছা, আমি তাতেই খুশি। একটা সত্যি কথা আসলো, এখন এই 3.5% আমি কেমন করে বাড়াবো, কোথায় কোথায় বাড়াবো, তার একটা অ্যাকশন প্ল্যান আমাকে দাও। সো আই আন্ডারস্ট্যান্ড দের আর ফ্রাস্ট্রেশনস, বাট আই আন্ডারস্ট্যান্ড যে দের আর পসিবিলিটিস, দের আর প্রসপেক্টস, যেটা আমাদেরকে সবসময় একসাথে থেকে করতে হবে। এবং আমি মনে করি যে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে একটা প্র্যাগমেটিক অবস্থান থেকে কাজ করছে। ইট মে ফল শর্ট অফ এক্সপেকটেশন, বাট দ্য প্রসেস হ্যাজ স্টার্টেড, কংক্রিট অ্যাকশনস আর বিং টেকেন। 100% transition in 1.5 years is impossible. Leaving a policy document behind with a 100% target that will not be respected by the next government is not something I would recommend. কিন্তু আমাদের টার্গেটটাই হতে হবে আমরা শতভাগ নবায়নযোগ্যতে যাব। সেটার একটা রোডম্যাপের বাংলা কি, পথনকশা আমরা প্রস্তুত করি এবং আমরা সকলের অংশগ্রহণের সুযোগ তৈরি করি, সকলের অংশগ্রহণ নিশ্চিত করি। এবং আর যেই 2 মাস মতন আছে, সেই 2 মাসে আমার মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে যদি কিছু বলতে হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, ওইটাই আমি দেখি, দিন শেষে হইলেও দেখি। আর অন্য মন্ত্রণালয় সংক্রান্ত হলেও যদি আমাকে বলেন, আমি এটা কনসার্ন মিনিস্ট্রিকে ফরওয়ার্ড করে দেব। তো এই কথাগুলো বলে আমি আজকের এই কনফারেন্সের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনারা সত্যিকার অর্থেই কিন্তু জানেন, আফ্রিকাতে যেরকম 100% রিনিউয়েবলের রোডম্যাপ হয়েছে, এটা কিন্তু আমাদের আপনাদের মতন সংগঠনগুলোই করে দিয়েছে সরকারকে। সো লেটস ওয়ার্ক টুগেদার। আমাদের সরকার 1.5 বছর, আমার তো মাঝে মাঝে আশঙ্কা হয় যে আমাকে বলবে এই নদী পরিষ্কার করেন নাই কেন, ওই নদী পরিষ্কার করেন নাই কেন, অ্যাজ ইফ 1.5 বছরে সবই করে ফেলা আমার পক্ষে সম্ভব ছিল। কিন্তু কাজগুলো যেন করতে পারি। এবং আমি ব্যক্তিগতভাবে অংশগ্রহণে বিশ্বাস করি, এবং আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন মতের মানুষের অংশগ্রহণে বিশ্বাস করি। শুধুমাত্র আমার বন্ধুদের অংশগ্রহণ এটা নিশ্চিত করলে কিন্তু হবে না। তো আমরা ওই অংশগ্রহণের ক্ষেত্রগুলো আমার খাদ্যে যে আইনগুলো হয়েছে আমার সেক্টরে, সেখানে আমি রেখেছি। অন্যান্য মন্ত্রণালয়েও আপনারা নিশ্চয়ই এক কথা বলতে পারেন। এবং আমি যদি আমাদের জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা মহোদয় আসেন বা অনলাইনে যোগদান আপনাদের সমাপতিতে, তাকেও এইটুকুন দয়া করে বলবেন, উই আর অল ফর পার্টিসিপেশন। হয়তো আপনাদের জন্য সন্তোষজনক হচ্ছে না, কোথায় অসন্তুষ্ট আছে এটা দেখাও সরকারের দায়িত্ব, সরকার অবশ্যই দেখবে। আর এই সরকার আর আপনারা কর্তৃত্বের দিক থেকে আলাদা হতে পারেন, স্পিরিটের দিক থেকে খুব বেশি আলাদা এটা মনে করার আমার কোনো কারণ নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ রেজওয়ানা আপা। এটা রেজওয়ানা আপার সাথে এখন যেখানে দাঁড়িয়ে কথা বলছেন আর আমরা যেখানে আছি, এই দুইয়ের মধ্যে এই কথাগুলো খুব ভালো লাগছে। কর্তৃত্বের পার্থক্য থাকলেও এই স্পিরিটের দিক দিয়ে কোনো পার্থক্য নেই। এবং এই কারণেই একজন পলিসি মেকারের সাথে সাধারণ মানুষের এই এনগেজমেন্টের ধরনটা হচ্ছে এক ধরনের ক্রিটিক্যাল এনগেজমেন্ট, এবং সেটাই হচ্ছে বলে আমার ধারণা। রেজওয়ানা আপাকে আবারও ধন্যবাদ।
3 দিনের এই কনফারেন্সকে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। আপা সম্ভবত এখন বিদায় নেবেন। আমাদের আয়োজকদের কেউ কেউ হয়তো আপার সাথে একটু বাইরে যাচ্ছেন। ওই মেহেদি যাচ্ছে। এই থ্যাংক ইউ।